সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ। এদিকে নূরের খোঁজ খবর নিতে গিয়ে যা বললেন আমির খসরু। আরও থাকছে ৭,০০০-এর বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তারেক রহমান। এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী জামায়াতের নতুন নেতৃত্ব, ধারণা ভারতীয় বিশ্লেষকের। এবং সর্বশেষ থাকছে শুক্রবার জামায়াতের বিক্ষোভ কর্মসূচি, কে কোথায় নেতৃত্ব দেবেন। দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ। জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও একজন। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এর আগে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৪:৩০ পর্যন্ত নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে তা শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল আজ পর্যন্ত কার্যক্রম মুলতবি রাখেন। আজকের কার্যক্রমের শুরুতেই অবশিষ্ট সাক্ষ্য দিচ্ছেন নাহিদ। এরপর তাকে জেরা করবেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এছাড়া একই দিন সকাল 11:15টায় ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। শুরুতেই দ্বিতীয় দিনের মতো দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেন স্টেট ডিফেন্সের আইনজীবী। এ পর্যন্ত সাক্ষ্য গ্রহণের 18তম দিনে মোট ৪৭ জনের জবানবন্দি গ্রহণ অব্যাহত রয়েছে। আগের দিন জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, গত বছরের 14ই জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে কোটা প্রথার পক্ষে অবস্থান নেন। তার মতে এই বক্তব্য আন্দোলনকারীদের উপর হামলার একটি বৈধতা তৈরি করে দেয়, কারণ সরকারের বিরুদ্ধে কোনো ন্যায্য আন্দোলন হলেই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলা হতো, যাতে আন্দোলনের ন্যায্যতা খাটো হয়ে যায়। তিনি আরও জানান, শেখ হাসিনা ওই মন্তব্যে দেশের শিক্ষার্থীরা অপমানিত বোধ করেন। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ আরও বলেন, 15ই জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন যে আন্দোলন ঠেকাতে ছাত্রলীগই যথেষ্ট। পরদিন 16ই জুলাই সারা দেশে বিক্ষোভের ডাক দেওয়া হয়। ওই দিন পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ শহীদ হন। এছাড়া চট্টগ্রামের ওয়াসিম সহ আরও 6 জন সেদিন প্রাণ হারান। 17ই জুলাই ডিজিএফআই আন্দোলন প্রত্যাহার করে সরকারের সঙ্গে সংলাপে বসার জন্য চাপ প্রয়োগ করে। তিনি আরও বলেন, 17ই জুলাই রাতে দেশব্যাপী পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় 18ই জুলাই সারা দেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসেন। বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা রাজপথে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন। নাহিদের মতে, সে সময় আন্দোলনের নেতাদের জীবন হুমকির মুখে পড়ে এবং গ্রেফতার এড়াতে তারা আত্মগোপনে চলে যান। নাহিদ আরও জানান, ওই দিন সারা দেশে বহু ছাত্র জনতা আহত ও নিহত হন। রাতে দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। একইভাবে 19 জুলাই পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালায়, ফলে ওই দিনও বহু মানুষ আহত ও নিহত হন। গত 10ই জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ উত্থাপন করেছে। মামলার অভিযোগপত্র মোট 8747 পৃষ্ঠার। এর মধ্যে 2018 পৃষ্ঠা তথ্যসূত্র, 4005 পৃষ্ঠা জব্দ তালিকা ও অন্যান্য দালিলিক প্রমাণ এবং 2724 পৃষ্ঠায় শহীদদের তালিকার বিবরণ রয়েছে। এই মামলায় 81 জনকে সাক্ষী হিসাবে রাখা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত 12ই মে চিফ প্রসিকিউটরের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এদিকে নূরের খোঁজ খবর নিতে গিয়ে যা বললেন আমির খসরু। বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, এক্ষেত্রে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতা না থাকার যে বাস্তবতা নূরের ঘটনা সেটাই প্রমাণ করে। নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সব জায়গায় ঐক্যমত হবে না, কিছু চাওয়াতেও অসুবিধা নেই, তবে জনগণের কাছে যেতে হবে। এদিকে 18 দিন চিকিৎসা নেয়ার পর সোমবার 15 সেপ্টেম্বর বিকালে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময়ে শারীরিক অবস্থার বিষয়ে নূর বলেন, এখনও পুরোপুরি সুস্থ নই, আপাতত বাসায় যাব, এরপর অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেব। স্বজনরা জানান, নূরকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত, ফেটে গেছে নাক। এই সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের। পরদিন সকালে নূরের জ্ঞান ফেরে। আরও থাকছে, ৭,০০০-এর বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমান ইতোমধ্যে দলের ৭,০০০-এর বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি। তারেক রহমান বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও অসৎ আচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন উপলক্ষে জনগণের আস্থা অর্জনে কাজ করতে চান বলে জানান তিনি। এই নেতা বলেন, আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই। ৭,০০০ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, এ পদক্ষেপ নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো অপরিহার্য ছিল। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারও প্রমাণ হল যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক। তিনি আরও বলেন, আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি, নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দান করাতে চাই। তরুণ প্রজন্মের সম্পর্কে তিনি বলেন, আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই, বিশেষত তরুণদের। তিনি আরও বলেন, তরুণরা রাজনীতিকে কেবল ক্ষমতার খেলা হিসেবে নয়, বরং সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে দেখতে চায়। এসব বিষয় ছাড়া বিএনপির পদক্ষেপের মধ্যে রয়েছে দলের সাংগঠনিক কাঠামোকে মজবুত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং তরুণ ও নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো। তিনি আরও বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও ভবিষ্যৎমুখী বাংলাদেশ গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য তিনি দলের সহকর্মী ও নেতাদের প্রতি ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান। এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী জামায়াতের নতুন নেতৃত্ব। ধারণা ভারতীয় বিশ্লেষকের, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনার পটভূমিতে দিল্লিতে একটা প্রশ্ন ঘুরে ফিরেই আসছে, বাংলাদেশে জামায়াত ইসলামীকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখন কি হওয়া উচিত। জামায়াত এমন একটি দল যাদের ইসলামী চিন্তাধারার কারণে ভারত চিরকাল তাদের রাজনৈতিকভাবে অস্পৃশ্য মনে করে এসেছে। এমনকি জামায়াতের সঙ্গে সংশ্লব আছে বলে বিএনপির সঙ্গেও ভারত বহুদিন সম্পর্ক পর্যন্ত রাখতে চায়নি। কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের যে শক্তি বৃদ্ধি হচ্ছে সেই লক্ষণ স্পষ্ট। বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচনেও তারা দাপুটে জয় পেয়েছে। এ প্রেক্ষাপটে দিল্লিতে ও কোনো পর্যবেক্ষক মনে করছেন জামায়াত এখন সম্পূর্ণ নতুন চেহারার একটি দল। কার্যত তারা যেন জামায়াত 2.0। ওপি জিন্দাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও দীর্ঘদিনের বাংলাদেশ গবেষক শ্রী রাধা দত্ত সদ্যই ঢাকা ঘুরে এসেছেন। সেই সফরে তিনি দেখা করেছেন জামায়াত, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে। শ্রী রাধা দত্ত যেমন মনে করিয়ে দিচ্ছেন, জামায়াতের নবীন প্রজন্মের নেতারা জিন্স বা টি শার্ট পরেও টেলিভিশন টক শোতে আসছেন, নতুন ধ্যান ধারণার কথা বলছেন। সাম্প্রতিক ঢাকা সফরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইয়্যদ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলেন, আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? উনি তখন বলেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনব? আমি ১৯৭১-এর কথাও জিজ্ঞেস করেছিলাম, কারণ বহুকাল ধরেই আমরা জানি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কী ছিল। উনি তখন বললেন, মতিউর রহমান নিজামী বা দেলোয়ার হোসেন সাইদির মতো নেতারা কিন্তু প্রকাশ্যেই ৭১-এ জামায়াতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন, আমরা ওটা স্বীকার করেছি। ভারতের সঙ্গে সম্পর্ক গড়তেও জামায়াতের নতুন নেতৃত্ব আগ্রহী বলে তিনি ধারণা করছেন। তিনি বলেন, জামায়াতের যুক্তি হল, মুক্তিযুদ্ধ নিয়ে তাদের আপত্তির জায়গাটা হলো শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পুরো অর্জনটা তার নিজের বলে হাইজ্যাক করে নিয়েছিলেন।
তারা এটাও বলছেন যে ভারত যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী তা স্বীকার করতেও জামায়াতের কোনো দ্বিধা নেই। আমরা যখনই চট্টগ্রাম অস্ত্র পাচার মামলাই বলি বা 2001 থেকে 2006 সালের মধ্যেকার অন্য নানা ভারতবিরোধী ঘটনাই বলি, ওনারা এটাও বললেন যে ওগুলোতে জামায়াতের কারো হাত ছিল, এরকম একটা প্রমাণ দেখান। সবশেষে জামায়াতকে নিয়ে শ্রী রাধা দত্ত বলেন, ওরা আসলে দারুণ চার্ম অফেন্সিভ, কথায় আপনাকে মুগ্ধ করে দেবে, কিন্তু আসলে ওরা বাস্তবে কি করছে সেটা অবশ্য অন্য গল্প, আর ভারতকেও সেটা বুঝেই পা ফেলতে হবে বলে তার পরামর্শ। তবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্গাল কিন্তু কিছুতেই মানতে রাজি নন যে বাংলাদেশের জামায়াত আসলে কখনো তাদের চরিত্র পাল্টাতে পারে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার প্রসঙ্গ তিনি বলেন, তাদের হাতে আসলে রক্ত লেগে আছে, এটা আমাদের বুঝতে হবে। আর জামায়াত হলো আসলে মুসলিম ব্রাদারহুডের অংশ। এরা সেই একই মুসলিম ব্রাদারহুড যারা বাংলাদেশ, পাকিস্তান, মিশর সহ পৃথিবীর নানা দেশেই আছে। যেমনটা বলে না, চিতাভাগ আসলে কখনোই তাদের গায়ের ডোরা বদলায় না, এখানেও বক্তারা অনেকেই নিশ্চয়ই একমত হবেন, জামায়াত আসলে কখনোই পাল্টাবে না। এই যুক্তির ভিত্তিতেই তার বিশ্বাস, জামায়াতের অতীতের যা ট্র্যাক রেকর্ড তাতে ভারত কখনোই তাদের বিশ্বাস করতে পারে না। শৃঙ্গাল বলেন, এখানে আমাদের আসলে একটা সীমারেখা টানতেই হবে। তারা মুখে কি বলছে সেটা শোনা একটা জিনিস, আর বাস্তবে কি করছে সেটাও দেখা দরকার। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতকে একটা কঠিন সংকট আর প্রবল দ্বিধায় ফেলেছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং সর্বশেষ থাকছে শুক্রবার জামায়াতের বিক্ষোভ কর্মসূচি। কে কোথায় নেতৃত্ব দেবেন? পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির দ্বিতীয় দিন 19 সেপ্টেম্বর শুক্রবার দেশের 7 বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে দলটি। এতে অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা। বুধবার একই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ। এতে বলা হয়েছে, 19 সেপ্টেম্বর বরিশাল মহানগরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রংপুর মহানগরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। চট্টগ্রাম মহানগরে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়া সিলেট মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল ডঃ.এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ। রাজশাহী মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল। ময়মনসিংহ মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের। খুলনা মহানগরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। ঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মহানগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর 5 দাবি। 1. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। 2. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। 3. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 5. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা।